দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে পর্যালোচনা করি। সেই বিষয়টির ভবিষ্যৎ পরম্পরা কি হতে পারে সেই বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত অতিথিরা বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন। সেই আলোকে আমাদের আজকের আলোচনার বিষয় সংস্কার প্রস্তাবনা নিয়ে ইসির ভিন্নমত। আমরা শুরুতেই বরাবরের মতো আমাদের অতিথিদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। আমাদের পাশেই রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। ঠিক তার পাশেই রয়েছেন গণফোরামের সভাপতি পরিষদের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার যে 6টি সংস্কার কমিশন গঠন করেছেন তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থা সংস্কার। এই কমিশন যতগুলো সুপারিশ দিয়েছে সরকারের কাছে তার মধ্যে 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবের ব্যাপারে আপত্তি জানিয়েছে খোদ নির্বাচন কমিশন ইসি। এই আপত্তির বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। আমি আলোচনার শুরুটা করতে চাই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি, আপনার মাধ্যমে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে 4 মাস সময়ের মধ্যে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজন প্রস্তাবের যৌক্তিকতা আসলে কি ছিল? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে 4 মাস সময় এটা একটা প্রস্তাবনা, এখানে তো আসলে কমিশন যেটা করে সংস্কার কমিশন মনে করেছে যে এই সময়ের মধ্যে একটা, যেহেতু দেশে অনেক দিন সুষ্ঠু নির্বাচন হয়নি, তা যদি আমরা 4 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে না পরপর যদি করে ফেলা যায় এই সময়ের মধ্যে, একটা কেয়ারটেকার হোক বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার হোক তার মাধ্যমে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতে পারে। এই চিন্তাভাবনা থেকে জিনিসটা আসলে এই সুপারিশটা করা হয়েছে। তা এটার মধ্যে যে মেরিট ডিমেরিট দুইটাই আছে, মানে মেরিটও যেমন আছে ডিমেরিটও কিন্তু আছে। এই মেরিটের জায়গাটা যদি একটু আগে বলেন। আচ্ছা, তারপর আমরা ডিমেরিট নিয়ে কথা বলি। আচ্ছা, মেরিটের জায়গায় যে এরকম ক্ষেত্রে যেখানে 4 মাসের মধ্যে, তার মানে আগে তাহলে স্থানীয় সরকার নির্বাচনটা অনুষ্ঠিত হবে, হওয়ার পরে হবে হলো এই স্থানীয় সরকারটা আগে করার পিছনে কি আসলে এমন কোনো ভূমিকা রয়েছে যে রাজনৈতিক প্রভাব যেন না হয়, এরকম কোনো বিষয় আছে? আসলে মানুষ তো আসলে আমাদের সংস্কারগুলো কী হয়েছে অতীতের থেকেই তো নেওয়া হয়েছে। অতীতে অবস্থা দেখা যায় এই যে স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু এত বেশি দলীয় প্রভাব থাকে, বা দেখবেন একই দলে দুইটা ভাগ হয়ে যায়, এমপি একদিকে থাকে, মন্ত্রী একদিকে থাকে, এবং খুবই ঝঞ্ঝাটপূর্ণ একটা নির্বাচন কিন্তু স্থানীয় সরকার নির্বাচন। সেই জন্য যদি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটা করা যায় সুষ্ঠুভাবে, তাহলে একটা ইমেজ একটু দাঁড় করানো যায়, এই একটা চিন্তা থেকে এসছে। ডিমেরিটের জায়গাটা যদি একটু বলেন। ডিমেরিটের জায়গায় এটা হয় যে দীর্ঘদিন ধরে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। প্রথমে স্থানীয় সরকার নির্বাচনটা হয় কি একদম একেবারে খুব কাছাকাছি মানুষগুলো করে, এবং খুব কিন্তু বিশাল একটা কর্মযোগ্য। এখানে দেখা যায় জাতীয় সংসদে যত না হাঙ্গামা বাদে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে হাঙ্গামা বেশি হয়। মানে জাতীয় সংসদ নির্বাচন করার আগে যদি একটা নির্বাচন করতে যে যদি ইলেকশন কমিশন আস্থাহীনতার মধ্যে পড়ে, যে দেশে দেখা গেল যে এতে নিহত হওয়ার সংখ্যা অনেক বেশি হলো, মারা যায়, ম্যাক্সিমাম স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু অনেক নিহত সংখ্যা বেশি থাকে, মানুষ মারা যায়, নিজেরা নিজেদের মধ্যে মারপিট করে, মানে দা বল্লম সব কিছুই ব্যবহার করে সোজা দেশীয় অস্ত্র। তা শুরুতেই যদি এরকম একটা অবস্থা সৃষ্টি হয়, সেখানে নির্বাচন কমিশনের পর আস্থার জায়গাটা নষ্ট হতে পারে, এই একটা জিনিস হতে পারে। আর একটা ডিমেরিট আমার কাছে যেটা মনে, আসলে আমাদের রাজনীতি সংস্কৃতিটা উন্নত হওয়া দরকার, যে তাদের অধীনে কেন নির্বাচনটা ভালো করা যাবে না, এই জায়গাটাও আসলে পরীক্ষা করা দরকার। যে এত কিছু পেরিয়ে এসে আমরা বর্তমানে সংস্কার পর্যায়ে এসছে, এখনও যদি পরিবর্তন না হয়, রাজনীতিবিদরা বা তাদের নির্বাচন সংস্কারটা যদি পরিষ্কার না করে, তাহলে তো এর চাইতে দুর্ভাগ্যজনক তো কিছু না। তো এটাই আমার কাছে মনে হয়েছে যে এটা যেমন ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও কিন্তু আছে। আমি যদি আপনাকে একটু বলি, আপনি সংস্কার কমিশনের সদস্যের আগে নির্বাচন কমিশনে আপনি সরাসরি কাজ করেছেন, আপনার কি মনে হয়েছে যে আসলে ইসি যেই আপত্তিটি জানাচ্ছে যে 4 মাস সময়সীমার মধ্যে এই দুটো নির্বাচন, এই আপনারা যখন দায়িত্ব পালন করেছেন তখন কি আসলে বাস্তবতা বলে যে 4 মাস আসলে সম্ভব? না, এটা আসলে দুইটা নির্বাচন 4 মাস করার
হ্যাঁ, করা সম্ভব, আমি অসম্ভব বলবো না, কিন্তু এটা অনেক কষ্টসাধ্য। কারণ তাহলে অনেক আগে থেকে প্রিপারেশনগুলো নিতে হবে। প্রথমত হলো স্থানীয় সরকার নির্বাচনগুলো এতদিন দলীয় ছিল, এখন কিন্তু এই সংস্কার কমিশন এটাকে নির্দলীয় করার দিচ্ছে। নির্দলীয় হলে কি হয়, এই ব্যালট পেপারগুলো আগে থেকে প্রিন্টের কাজ করা যায়, কিন্তু দলীয় হলে তখন আর সম্ভব না। তখন একদম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ার পরে এটা তখন যাওয়া যায়, কিন্তু এই কাজটা করা অনেক কঠিন। জি, আমি একটু আপনার সহ-আলোচক গণফোরামের সভাপতি পরিষদের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে যেতে চাই একই প্রসঙ্গেই। ইসি যে বিষয়টি বলছে যে ধাপে ধাপে অনুষ্ঠিত হয়, শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচন শেষ করতেই প্রায় 1 বছর পেরিয়ে যায়, এটি তাদের অতীত অভিজ্ঞতা থেকে তারা বলছে। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে পিছিয়ে যাবে সংসদ নির্বাচন, ইসি এরকম দাবি করেছে, তাদের বক্তব্যের সাথে আপনি একমত পোষণ করেন কিনা? ধন্যবাদ। আর জাসমিন টলি তো শুধু এই নির্বাচন সংস্কার কমিশনের সদস্য না, উনি তো নির্বাচনে খুব অভিজ্ঞ, কারণ নির্বাচন কমিশন অনেকদিন কাজ করেছেন। মেয়র ইলেকশন এককভাবে আমরা দেখেছি খুব শক্তভাবে তিনি নির্বাচন পরিচালনা করেছেন, এবং কিছু সুনামও ওনার এই প্রেক্ষাপটে আছে আর কি। তো উনি সংস্কার কমিশনে ছিলেন, ওনার তো অনেক কিছু জানা আছে, কোথায় কোথায় নির্বাচন কমিশনে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে কোথায় কোথায় বাধা আছে, এবং সেই বাধাটা কিন্তু ওনারা 2007-08-এর অনেক সংস্কার তারা করেছিল। এবং পরবর্তী পর্যায়ে রাজনৈতিক সরকার এসে অধিকাংশই বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ না ভোট একটা ছিল, এই মানে প্রার্থীর পক্ষও দিতে পারেন, না ভোটও দিতে পারেন। তারপরে ছিল যে নির্বাচন বন্ধ করে দেওয়া, অনেক ক্ষমতা ছিল প্রিসাইডিং অফিসারদের। ডিসি সাহেবের এত মাতবরি, টিওনো সাহেবের এত মাতবরি ছিল না। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি তাদের কন্ট্রোলে ছিল, এবং নির্বাচনের 3 মাস আগে তো পুরো প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীও ওনাদের অধীনে কাজ করত। এই কাজগুলো আমাদের অভিজ্ঞতার আলোকে নির্বাচন কমিশনও করতে পারে, হ্যাঁ, তাদের সেই মেধা যোগ্যতা যদি থাকে। তো আমরা স্বাভাবিকভাবে আশা করবো যে যাচাই বাছাই করে যে কমিশনটা হয়েছে এটার উপর তো আমরা আশা রাখছি রাজনৈতিক দলগুলো। তো ওনারা সুন্দরভাবে গুছিয়ে এনেছে, এবং যা যা করণীয় নির্বাচন সম্পর্কিত, এবং আমি যা বললাম এগুলো তো হয়তো তারা করবে, ওনারও ওনাদের প্রস্তাবে এগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। তারপরে একটা যেটা খুব বলা হচ্ছে যে ফাইলিং, নমিনেশন ফাইলিংয়ে উপস্থিত না হইও আপনি অন্যের মাধ্যমে অনলাইনে দিতে পারবেন। তার মানে কি, তাহলে যারা পলাতক আছে বা এখনও সাজাপ্রাপ্ত হয় না তারাও নির্বাচন করতে পারবে, এবং তারা সশরীরে আসার দরকার নাই, এরকম একটা সুযোগ ওনারা দিতে চাচ্ছে। আবার একটা দেখলাম যে এনজিও বা এই সমস্ত বেসরকারি সংস্থার থেকে বাদ দিয়ে কি বলে অব্যাহতি নিয়ে সঙ্গে সঙ্গে নির্বাচন করতে পারবে। আবার সরকারি পর্যায়ে বলা হচ্ছে যে এরা 3 বছর না গেলে, এটা ভালো প্রস্তাব, কিন্তু ওই যে 3 বছর সময় রাজনৈতিক দলের 3 বছর সদস্যপদ নেওয়া, অনেক ভালো প্রস্তাব তারা দিয়েছে। এখন জটিলতা যেটা সৃষ্টি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, আমরা রাজনৈতিক দলগুলো অধিকাংশই আমরা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই না। আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা মতলববাজি আছে। কিরকম যদি একটু ব্যাখ্যা করেন? এইটা করতে গিয়ে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, জাতীয় সংসদ নির্বাচনটাকে দূরবর্তী সময়ে নিয়ে যাওয়া। অনেক সময় ইউনূস সাহেব বলে না, কম সংস্কার হলে ডিসেম্বরে, আবার আরেকটু বেশি হলে পরে জুনে, মার্চ ইত্যাদি কথা। সুব্রত চৌধুরী, এই যে কম সংস্কার বেশি সংস্কার, এটি আসলে কে নির্ধারণ? না, এগুলো কোনো বিষয় নেই, তো আপেক্ষিক। হ্যাঁ, আপনার কাছে যেটা কম সংস্কার ওইটা আমার কাছে বেশিও হইতে পারে, বা আরেকজনের কাছে অধিক সংস্কারও হইতে পারে। তো সর্বশেষ উনি যেহেতু কালকে আইনশৃঙ্খলা পুলিশ সদস্যদের সাথে বৈঠকে বলেছে যে আপনারা প্রস্তুত হয়ে যান, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা খুবই আশাবাদী এই বক্তব্যের পরে। আমাদের হাতে কিন্তু আর সময় নেই, এবং ওনারা যে সংস্কারগুলো রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশন সহ অন্যান্যগুলো, এগুলো তো এই যে এমসিকিউর মতো আমাদের কাছে প্রশ্নপত্র দিয়েছে, হ্যাঁ না, কেন হ্যাঁ, বা ভিন্ন মত যদি আমাদের থাকে, এগুলো জমা হয়ে যেত, আমরা হয়তো বৃহস্পতিবারে জমা দিয়ে দেবো। বড় দলের মধ্যে অনেকে এখনো বিএনপি সহ অনেকে দেয় নাই। ঠিক আছে, এগুলো দেওয়ার পরে তো আমরা ওনাদের সাথে আলোচনায় বসবো, তখন হয়তো তাদের সাথে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার সুযোগ পাবো।
কিন্তু আমার কথা হচ্ছে আপনি এই সংস্কার করে এটাকে প্রলম্বিত করার অর্থই হচ্ছে জনগণের মধ্যে একটা হতাশা বিরাজ করবে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি আরও অবনতি হবে। ওই যে নাইক সাহেব বলছে না এনসিপির, যে দেশের পরিস্থিতি এত খারাপ, আইনশৃঙ্খলা কন্ট্রোলে নাই, এখন সংসদের এগুলো কেন, এইসব কথা উনি বলার কি? উনি তো বলবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করো, তুমি তো ভাই সরকারের পার্ট ছিলা, আজকে চলে আসছে একটা রাজনৈতিক দল করছে, ঠিক আছে, কিন্তু এখন তার মানে কি এখানে দেশের মধ্যে একটা হট্টগোল লাগিয়ে দেওয়া, তারপর ওইটাকে ঝুলিয়ে রাখা, ভবিষ্যতে তোমরা কখন দল গুছাবে সেরকম একটা চিন্তাভাবনা হয়তো থাকতে পারে, আমি জানি না। তবে আমার মনে হয় এখান থেকে তারা বেরিয়ে আসবে যখন বুঝতে পারবে ওই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ত্যাগ তিতিক্ষা করেছে আমাদের ছেলেরা মেয়েরা, এবং এবার তো নারী সংখ্যা তো অধিক সংখ্যক ছিল, এটা একটা পজিটিভ দিক। কিন্তু তারপরে যে আইনশৃঙ্খলার অবনতি ওখানে তো কোনো ভূমিকা রাখতে পারছে না, আমাদের মেয়েদের উপর আক্রমণ হচ্ছে, মব জাস্টিসের নাম ইনজাস্টিস করা হচ্ছে, বাড়িঘরে হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, এগুলো দেখতে হবে না? রাজনৈতিক দলের অফিস গুড়িয়ে দেওয়ার প্রশ্ন উঠছে এখন, এটা কেন? ওই সময়ে স্বৈরাচারের পতন হয়েছে, মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ পঞ্জীভূত ছিল, সেটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তারপরেও তো এখনও দেখি আইনশৃঙ্খলা বাহিনী একটা নীরব ভূমিকা পালন করতেছে। সুতরাং এখানে কারো কারো হিডেন এজেন্ডা থাকতে পারে, যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক, স্থানীয় সরকারের নির্বাচনের নামে একটা তালগোল পাকিয়ে দিই, সংসদ নির্বাচনটা দূরবর্তী সময়ে হোক। এখন যারা সরকারের ক্ষমতায় আছে তারাও মনে করে যে আমরা যখন বসে গেছি মন্দ কি 2-4-5 বছর যদি এইভাবে ক্ষমতায় থাকা যায়, এটা সম্ভব হবে না। এটা করতে গেলে তাদের সমূহ বিপদ আছে বলে আমি মনে করি। ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার যে বক্তব্য তার একটি প্রসঙ্গ নিয়েই আমি প্রশ্ন তৈরি করেছিলাম। জেসমিন টুলি, আপনার কাছে আবার একটু ফিরতে চাই। প্রযুক্তির বর্তমান আধুনিকায়ন সময়ে আপনাদের কমিশন কেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া রাখতে চাইলেন না? মানে আপনারা বলছেন যে ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার যে প্রস্তাব আর কি সেটি রেখেছেন। আসলে আমার মনে হয় প্রশ্নের উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছেন, এটা নিয়ে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। আচ্ছা, আর তাহলে অ্যাডভোকেট সুব্রত, আপনি যেহেতু বললেন তাহলে আপনাকে আমি প্রশ্নটি করি। সরাসরি ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে অতীতে বিভিন্ন বাধার ঘটনাও ঘটেছে, ইসি বলছে এই ধরনের বিষয়। সেটা দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেবেন আপনি, কেন ইয়ে হবে? আপনি লিমিট করে দেন 10 জন 5 জন, দরকার হলে 100 জন, একটা লিমিট করে দিয়ে বলেন যে ঢাকঢোল পিটিয়ে মিছিল করে ব্যান্ড পার্টি বাজিয়ে যাওয়ার দরকার নাই, পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার দরকার নাই। রাস্তাঘাটে নমিনেশন পেপার ছিনতাই হয়ে গেছে 14, 18, 24, এগুলো তো আমরা দেখেছি। আমরা তো সেই অপসংস্কৃতিতে আবার যেতে চাই না, আমরা তো একটা উচ্চমানের সংস্কৃতির মধ্যে প্রবেশ করেছি। এটাই তো এই গণ অভ্যুত্থানের, এটাও তো আমাদের একটা দিক নির্দেশনা ছিল যে অতীত আর ফিরে আসবে না, আমরা নতুনভাবে বাংলাদেশটাকে সাজাবো। তারা যদিও বলছে সেকেন্ড রিপাবলিক, তারা যদিও বলছে গণ বিপ্লব, আরও কত কিছুই বলতেছে, বলুক, কিন্তু আমরাও চাই যে একটা উচ্চমানের রাজনৈতিক সংস্কৃতি এখানে চালু হবে, এবং সেটা আমাদের বিচার বিভাগের ক্ষেত্রে হবে এবং নির্বাচন কমিশন। শুনেন, এই যে নির্বাচন কমিশন, এগুলো ছোটো জগন্নাথ আমরা দেখি নাই। 2014-18 কী করেছে? 2024 আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি আওয়ামী লীগের দলদাসীরা সবাই, ইনক্লুডিং নির্বাচন কমিশনের সবাই দলদাসের মতো কাজ করেছে। কিন্তু সেই জায়গায় যা বলতো তাই করতে। একটি প্রশ্ন করি যে 6টি সংস্কার কমিশন গঠন করা হলো, 5টি সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, একটি কমিশন কোনো প্রস্তাব জমা দেয়নি, পুলিশ সংস্কার কমিশন, সেখানে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, বিষয়টা হচ্ছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে সব সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দরকার নাই। আপনি যদি রাজনৈতিক দলগুলোর সাথে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন, 54 বছর আমরা পারি নাই। আমরা সবাই কিন্তু স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলব, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে, আর্থিক সক্ষমতা দিতে হবে, বিচারকরা নির্বিঘ্নে যাতে বিচার কাজ পরিচালনা ইত্যাদি আছে না। বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেরাই চায় না বিচার বিভাগের স্বাধীনতা, এবং তারাও বিচার বিভাগকে কীভাবে কক্ষিগত করে রাখবে সেটা আমরা সব সময় দেখেছি। সর্বশেষ 15 বছর দেখেছি কী ধরনের ডিকটেটেড বিচারগুলো হয়েছে। আর ওনাদের ওখানে যে সমস্ত বিচার আমরা পেয়েছি বা পাই নাই, সেগুলো যখন আমরা হাইকোর্টে আসতাম, হাইকোর্ট তাকে চেয়ে থাকতো যে সরকার কী চায়, এই ক্যান্ডিডেটকে আমরা ক্লিয়ারেন্স দেব হাইকোর্টে, অ্যাপিলেট ডিভিশনে, না ওই
এইচটি ইমাম কি বলেছে বা পরে আরেকজন কি দায়িত্ব পালন করেছে সেগুলোর উপর রায় হয়েছে, এবং এমন রায় হয়েছে অতীতের রায়কেও পাল্টিয়ে দিয়েছে। অ্যাপিলেট ডিভিশন স্টে দিয়েও তাদেরকে মামলা করতে দিয়েছে। তারপরে ওই যে উপজেলা চেয়ারম্যানরা পদত্যাগ করে নির্বাচন আসতে পারবে, হ্যাঁ, বলে যে না পদত্যাগ করলে হবে না, এটা গ্রহণ করতে হবে। এখন গ্রহণ করার নামে আমাকে অযোগ্য ঘোষণা করলো। 2018 সনে প্রায় 50 জন বিএনপির প্রার্থীকে এইভাবে অযোগ্য ঘোষণা করেছে, হাইকোর্টকে ব্যবহার করে, সুপ্রিম কোর্টকে ব্যবহার করে। তো এগুলো তো একটার সাথে একটা সম্পৃক্ত। আপনি শুধু নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে বসে থাকলে পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, আমি বলি বিচার বিভাগের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দরকার নাই। আপনি যদি তাদের সাথে আলোচনা করতে যান আপনি পারবেন না। মাননীয় প্রধান বিচারপতি আপনার যথেষ্ট ক্ষমতা আছে, সক্ষমতা আছে, আপনি কিছু কিছু শুরু করেছেন, আরও করেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার করেন। এখানে রাজনৈতিক দলগুলো কি আলোচনা করবে? রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন এটাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাবে। প্রশাসনিক কি বিষয় সংস্কার হবে এটা তো আপনারা ভালো বুঝবেন, আপনারা এগুলো করে ফেলেন। শুধু আমরা ওনাদের সাথে নির্বাচন কমিশন এবং সংবিধান নিয়ে যে একটা টানাপোড়েন লেগে গেছে সেই বিষয়ে আমার ব্যক্তিগত অভিনয় যে এই দুইটা সাবজেক্ট ম্যাটারে আমরা অবশ্যই তাদের সাথে খোলাখুলি আলোচনা করব। আর অন্যগুলো আপনি করে ফেলেন, সময় নিয়েন না দয়া করে। আগামী বৃহস্পতিবার থেকে নাকি আলোচনা শুরু হবে। ধন্যবাদ। আমরা একটু সংস্কার প্রস্তাবনা নিয়ে ইসির যে ভিন্নমত সেই প্রসঙ্গে আবার একটু ফিরতে চাই। জেসমিন টুলি, আপনার কাছে প্রশ্ন, নির্বাচনী সীমানা পুনরুদ্ধারে আলাদা কমিশন গঠন কেন জরুরি বলে মনে করলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন? আসলে পৃথিবীর অনেক দেশই আছে যে এটা কমিশনটা আলাদা, ডিলিমিট কমিশন বলে আলাদা কমিশনই আছে। এটা আসলে নির্বাচন করার আগে সীমানা নির্ধারণ যদি একটা স্বাধীন কমিশন একটা সীমানা করে দেয়, নির্বাচন কমিশন নির্বাচনটা করতে তার সুবিধা হয়, এটা সুবিধা। কিন্তু আমাদের দেশে একসাথে নির্বাচন কমিশন এটা সংবিধান অনুযায়ী সীমানা নির্ধারণ করে। এটা অনেক দেশে, আমরা তো শুধু নিজেরাই যে নিজেদের যে সমস্ত প্রস্তাবনা ছিল সেগুলো শুধু দেখেছেন, আশেপাশে বিভিন্ন দেশের জিনিসগুলো স্টাডি করা হয়েছে, করার পর দেখা গেছে যে অনেক দেশে এটা একটা স্বাধীন কমিশন হিসেবে স্বাধীনভাবে স্বাধীনভাবে করে দেয়, এবং সেই সীমানার ভিত্তিতে নির্বাচন কমিশন এটা স্বাধীনভাবে করলে কমিশনের দায়িত্ব অনেক দায়িত্ব থাকে না, মানে কমিশনকেও তো এই দায়িত্ব বহন করে যে তারা এটাকে তাদের নিজেদের মতন করে এক দলকে হারানোর জন্য আর এক দল সীমানা এইসব অপবাদ থেকেও তারাও বের হয়ে আসতে পারে। এটা তো এমন কিছু না যে একটা স্বাধীন কমিশন যদি একটা ভালো কাজ করে দেয় সে পরবর্তী এই কমিশন নির্বাচন কমিশন সেটা নিতেই পারে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন তারা বলছে আপনাদের এই সুপারিশের প্রেক্ষিতে যে আপনারা যে ফর্মুলা বলছেন সেটি হলে শহর অঞ্চলে আসন বেড়ে যাবে, এই বিষয়ে আপনারা আসলে কিভাবে দেখছেন? শহর অঞ্চলে আসলে কিছু আমাদের জনসংখ্যা তো আসলে শহরে চলে আসছে, কিন্তু এটা শুধু তা না, শহর অঞ্চলে না, আমরা কিন্তু এটা বলেছি যে ছোট জেলার জন্য একটা ফিক্সড করে দেওয়া, সবচেয়ে যেটা ছোট জেলার জন্য আগেও আছে 2টা, পার্বত্য এলাকাগুলোতে একটা, এভাবে করে করে এসে তারপর মহানগরীগুলোকে ধরতে। মহানগরীর জনসংখ্যা অনেক বেশি, তার জন্য তারা আসন বেশি পাবে তা না, ওনারা যেটা বলছে ঠিক আমাদের সাথে মিলে না, আমরা কিন্তু ভাগ ভাগ করে দিছিলাম। ওনারা এখন বলছে যে শহর এলাকায় সেটা ঠেকানোর জন্যে কিন্তু আমাদের সুপারিশটা ছিল যে সমস্ত এগুলো যেন মহানগরী বা শহর এলাকায় না চলে আসে, গ্রাম এলাকাতে আগে সেজন্য গ্রামকে আগে ডিস্ট্রিবিউট করতে, যে জনসংখ্যা পুরো জনসংখ্যার অনুপাতটাকে বের করে তারপর ছোট জেলাতে, মনে করেন মেহেরপুরের মতন জেলা, সেখানে 2টা আসন থাকবেই, বরগুনার মতন জেলা, এরকম জেলাগুলোকে ঠিক ডিস্ট্রিবিউট করে দিয়ে এসে তারপর মধ্যম সারির জেলাগুলোকে, তারপর সর্বশেষে বলা হয়েছে যে মহানগরীগুলো করা, ধাপে ধাপে 4টা ভাগ করা হয়েছিল এখানে। এটা যে শহরের আর সংস্কার কমিশনের একটা কমিশন সংস্কার করেছে, আমার কাছে খুব খারাপ লাগে যে মনে হচ্ছে যেন 2টা জিনিস মুখামুখি। নির্বাচন কমিশনের সংস্কার কমিশন মুখামুখি তো করার দরকার নাই, তারা প্রস্তাব দিচ্ছে যেটা ভালো, রাজনৈতিক দলগুলো যেটা দেশের সাথে ভালো, সবাই মিলিত একটু ঐকমত্য হয়ে করে ফেললেই তো হয়, সেটা একদম 100% নিতে হবে। আর তারা বলেছে বলে আমরা নিব না, এই মানসিকতাটা ঠিক না আসলে। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে জানতে চাই যে বিষয়টি নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিশন গঠন করলে তাদের অর্থাৎ নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা ক্ষুণ্ণ হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হবে, ইসির এমন দাবি যৌক্তিক না? এই যে কমিশন একটা পার্মানেন্ট বডি আর একটা প্যারালাল হচ্ছে না,
আপনি সংবিধান সংস্কার করার জন্য পার্লামেন্ট তো আছে, আপনি আবার বলছেন যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন একটা থাকবে। আপনি সব জায়গায় যদি একটা সুপার বডি রেখে দেন, তাহলে তো যারা আছে দুদকও কাজ করতে পারবে না, পাবলিক সার্ভিস কমিশন পারবে না। আরে মানবাধিকার কমিশন তো অকার্যকর হয়ে বসে আছে, ওইটাকে হাত দেন না কেন? আজকে 8 মাস হয়ে গেল, সেটাকে আপনি শক্তিশালী করেন, ক্ষমতা দেন এবং কমিশনটা গঠন করেন। তারপরে আপনি আসেন বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে অনেক ত্রুটি দুর্বলতা আছে। নির্বাচন কমিশনের ওনারা যে সংস্কার দিচ্ছে, একটা প্রস্তাব আমার খুব পছন্দ হয়েছে, 300কে বাড়িয়ে 400 করতে চায়। তাহলে 400টা কনস্টিটিউয়েন্সি, তার মধ্যে বলা হচ্ছে যে 100 মেয়েদের জন্য রাখবে। শুধু মেয়েরা ভোট দেবে না, সবার ভোটে ওই আসনগুলোতে, নাকি আমি ঠিক বললাম? 100 জন। এবং তারা এটাও বলেছে যে এই অঞ্চলে যদি এবার 100টা দিই, পরে আরেক অঞ্চলে গিয়ে মেয়েদের আসনটা আবার মানে বাইরে ভালো প্রস্তাব। এটা যদি আমরা রাজনৈতিক দলগুলো একমত হইতে পারে, আমি তো মনে করি তাতে আমাদের প্রতিনিধিত্বমূলক যে সংসদ সেটা, কারণ 18 কোটি মানুষ, এখন এর মধ্যে 300 আসন আসলে হয় না। তারপরে ওই যে 50 জন মেয়েদেরকে আমরা অর্নামেন্টে রেখে দিই, সেটাও সঠিকভাবে হয় না, সেটা নিয়েও নানা রকমের এদিক সেদিক করা হয়, অনেক বাণিজ্য হয়, এগুলোর সুযোগ থাকবে না। তো আশা করি তাদের সংস্কার অনেকগুলো গ্রহণযোগ্য আছে। আবার অতিরিক্ত করতে গেলে সেটা ওই পর্বতের মুশিক প্রসবের মতো হয়ে যাবে। তো আমি একটা কথা বলি, আপনারা তো সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, সেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আপনারা সেইভাবে মাঠ পর্যায়ে অফিসারদের মেধাসম্পন্ন এবং খুব শক্ত জনবল সেখানে আপনারা দেবেন, ডিসি দেবেন, এসপি দেবেন, ওসি দেবেন। এবং যেটা সবচেয়ে বড় সমস্যা হবে, প্রত্যেক জায়গায় এই যে নতুন দল হয়েছে না, তাদের প্রতিনিধি থানায় বসে আছে, ডিসি অফিসে বসে আছে, এগুলোকে সরাইতে হবে। এই পয়েন্টকে না সরালে তো নির্বাচন এটা আগের মতো 2018 হয়ে যাবে। ফিরে আপনার এই প্রসঙ্গটি নিয়ে আমরা আসলে আলোচনা করব। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, সংস্কার প্রস্তাবনা নিয়ে ইসির ভিন্নমত, একটি বিরতির সময় হয়েছে, ফিরছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে সংস্কার প্রস্তাবনা নিয়ে ইসির ভিন্নমত। স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমার পাশে রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি এবং তার পাশেই রয়েছেন গণফোরামের সভাপতি পরিষদের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা আলোচনায় ফিরতে চাই। জেসমিন টুলি, আপনার মধ্য দিয়ে সংসদীয় কমিটির কাছে নির্বাচন কমিশনারদের ব্যর্থতার তদন্ত দায়িত্ব কতটা ফলপ্রসূ হবে বলে মনে করেছে ইসি সংস্কার কমিশন? আচ্ছা, আসলে এই জায়গাটা আনা হচ্ছে ইলেকশন কমিশনকে দায়বদ্ধতা করার জন্য, যে একটা জায়গা অন্ততপক্ষে থাকা উচিত যে দেশে, যে দেখেন বিগত দিনগুলোতে আমরা পরপর যে 3টা ইলেকশন, শুধু এই 3টা ইলেকশন আমি বলবো না, তার আগেও আমরা অনেক 4টা ইলেকশন বাদে 91, 2001, 96 জুন এবং 2008, এই 4টা ইলেকশন ছাড়া কিন্তু দেশে আর কোনো ইলেকশনই কিন্তু কোন অবস্থাতেই মোটামুটি মাত্রায় যে গ্রহণযোগ্যতা বা সেটাও কিন্তু নাই। তা এরকম পরিস্থিতিতে কিন্তু দেখেন কোনো কমিশনকে কোনো জবাবদিহিতা কোনো সময় কেউ প্রশ্ন করেনি বা তারাও কোনো ব্যাখ্যা দেয়নি কেন এরকম একটা ইলেকশন হলো। দেশের মধ্যে জনগণের টাকা, এই যে দেশের ইমেজ, সব কিছু কিন্তু একটা নির্বাচনের উপর নির্ভর করে। এত কিছু নষ্ট হয়ে যাওয়ার পর কেউ কেউ মনেই করেনি যে এটার জন্য একটা কিছু বলা দরকার, জবাবদিহিতার জায়গা থাকা দরকার। কিন্তু সেজন্য তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে একটি ব্যবস্থা ছিল। সেটা কখন, যখন ইলেকশন, যখন তারা থাকবে, পদে থাকছে, পদে থাকার সময় তারা এরকম। তা আমাদের দেশে দেখেন পদে থাকার সময় কেউ জবাবদিহিতার আওতায় এই পর্যন্ত এসছে, কিন্তু পদ থেকে আমি ইলেকশন করে চলে গেলাম, যা কিন্তু তারপরেও আমার যে এই যে বিগত 5টা বছর আমি এখানে থাকলাম, কি কাজটা করলাম, তার জন্য কেউ কারো কাছে জবাবদিহিতা থাকবে না। থাকতে এটাতে এমন তো না যে কেউ এটা জবাবদিহিতা করতে পারবে, এটা কিন্তু খুব কঠিনভাবে। যদি কেউ ইলেকশন কমিশন তার দায়িত্ব মেয়াদ শেষ করার পর জবাবদিহিতা আওতা হয়, তাহলে সংসদে যে কেউ প্রশ্ন করলো বা যে কোনো নাগরিক তার বিরুদ্ধে অভিযোগ তুললো বলে তারা জবাবদিহিতা আছে তা না। এটাকে অনেক অনেক কঠিন করে তারপরে দেওয়া হয়েছে যে না, তখন যদি সত্যির মনে হয় যেমন আমরা 2018 সালের নির্বাচনকে চোখ বন্ধ করে বলা হয় যে হ্যাঁ না, এই নির্বাচনে রাতে ভোট হয়েছে, এরকম ধরনের বড় বড় অভিযোগ। ছোটোখাটো ইলেকশনে ভুল ত্রুটির জন্য তো জবাবদিহিতা হতে আনা কথা কিন্তু বলাও হয়নি এখানে,
বলা হয়েছে যে বড় ধরনের যে সমস্ত ইলেকশন, যেমন 24 সালের ইলেকশন, নিজেরা নিজেদের মধ্যে ইলেকশন করে একটা ইলেকশন করে দেয়, অথবা 2014 সালে ইলেকশন যে অর্ধেকের বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতা এসেছে। হ্যাঁ, যদি ইলেকশন কমিশন এরকম ক্ষেত্রে যে আইনে তাদের কিছুই বলা নাই, হ্যাঁ আইনে তাদের বাধা নাই, কিন্তু তারা কোথাও না কোথাও একটা মতামত নিতে পারতো, তারা কোর্টে যেতে পারতো, বিভিন্ন জায়গায় যে তার ব্যাখ্যাটা নিতে পারতো যে হ্যাঁ এরকম একটা অবস্থা হয়েছে, তো এটাকে আমাদের আইনের বাধ্যকতা বা কী বা ব্যাখ্যা হবে যে আমরা 154টা পদ বিনা প্রতিদ্বন্দ্বিতা, মানে দেশের অর্ধেকের মানুষ ভোটই দিতে পারেনি, তাহলে কিভাবে হয়? আমাদের সংসদের সাথে তো যায় না, বলছে সরাসরি ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হবেন, তাহলে সংবিধানের সাথেও তো সাংঘর্ষিক। তো এই জিনিসগুলোর জন্য কোথাও না কোথাও ব্যাখ্যা চিতে বলো, কিন্তু কেউ কোনো কমিশনের ব্যাপারে কিছু বলে। 18 সালে নির্বাচনের জন্য কমিশনকে কোনো তদন্ত কমিশন করেছিল যে তারা তদন্ত করতে পারতো, দেখতে পারতো হ্যাঁ কতগুলো আসনে রাতে ভোট হয়েছে বা কতগুলো সুষ্ঠু হয়েছে, কিছু কারোর কোথাও তাদের কোনো বক্তব্য নাই এ ব্যাপারে, কিছুই না, তারা নির্বাচন শেষে বলেছে সুষ্ঠু। তো এইগুলোকে সারা জীবনই চলতে থাকবে, এটার একটা জায়গায় কোথাও মানুষকে এই সমস্ত কমিশন, স্বাধীন কমিশন ঠিক আছে, স্বাধীন কমিশন, তাই বলে জবাবদিহিতা থাকবে না, জনগণের কাছে কিছু থাকবে না, তা তো হতে পারে না। এই জন্য এই প্রস্তাবগুলো এইভাবে করা। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি সমালোচকের কথা শুনলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনারদের ফৌজদারি দায়বদ্ধতা আরোপের যে সুপারিশ করা হয়েছে, বর্তমান ইসি বলছে কমিশনারদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, রাজনৈতিক চাপে ফেলা হবে, অথচ বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে সেখানেও ইসিকে দায়ী করা যায়নি, হয়নি, তাহলে ইসি কি আসলে জবাবদিহিতার বাইরে থাকতে চায়? না, কেন থাকবে? ওনারা তো সুপ্রিম কোর্টে, সিইসি হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের জাজ পদমর্যাদায়, শপথ নেন ওইভাবে, আর অন্যরা হচ্ছে হাইকোর্ট বিভাগের জাজ। তো ওনাদের যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে বা ব্যক্তিগত কন্ডাক্ট, মিসকন্ডাক্ট ইত্যাদি, আপনি যেটা বলছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেখানে তো আমরা তাদের নিতে পারতাম, মাঝখানে ছিল না, সিনহা সাহেব ওটাকে রেস্টোর করে দিয়ে গেছে। তো আশা করি কাজও শুরু হয়েছে, আমাদের 12 বিচারপতিকে ছুটিতে পাঠালো না, তাদের বিষয়টা তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যেই এখন পেন্ডিং আছে, অবশ্য অনেকেই এর মধ্যে পদত্যাগ করে ফেলেছে। এখন যে কাজটা করেছে উনি যেটা বললেন 2014, 18 এবং 24 এদের তো আওতায় আনতে হবে। এই যে খায়রুল হক সম্পর্কে আমরা বলি, উনি তো ফৌজদারি অপরাধ করেছে, আপনি 18 মাস পর কেমনে রায় লেখেন? রিটায়ারমেন্ট হয়ে গেছে আপনার, এবং যে রায়টা আপনি পাল্টিয়ে দিলেন। প্রথমে বললেন এক কথা, আরও 2টা টার্ম তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিতেই হবে, তারপরে আইসা বললেন যে যদি সরকার চায়, পার্লামেন্ট চায়, তো পার্লামেন্টের সাথে তো তোমার শেখ হাসিনার সাথে তো বোঝাপড়া হয়েই গেছে, এবং এই জন্য তুমি আবার পুরস্কৃত হয়েছো। পুরো আওয়ামী লীগের সময় উনি ওখানে ওই ল কমিশনের চেয়ারম্যান হয়ে বসে আছে, এটা কোনো কথা হইল? সুতরাং তাকেও ফৌজদারি আইন নেন, এটা আমার কথা না, চিফ জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী বলে গেছে যে খায়রুল হক যে কাজটা করেছে তার ফৌজদারি অপরাধে তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো বললে তো মনে হবে যে হালকা বা এটা কথার বাদ কথা, রাজনৈতিক বয়ান। যখন একটা সাবেক চিফ জাস্টিস বলেছে, অত্যন্ত গুরুত্ব সহকারে উনি বলেছেন কথাটা, কিন্তু তাকে আমরা এই 15 বছরে আনতেও পারি নাই, এখন আনতে হবে। এবং যারা এই অপকর্মগুলো করেছে, রাকিবউদ্দিন কমিশন, ওখানে গেলে কি মাথা খারাপ হয়ে যায়? আমি শুনেছি রাকিবউদ্দিন খুব ভালো অফিসার, উনি তো কাজ করেছে, ওনার ওদের অত্যাধিক মেধা সম্পন্ন একজন মানুষ, নিশ্চয় সিএসপি। হ্যাঁ, আমি শুনেছি উনি প্রশাসনিক খুব দক্ষ মানুষ ছিল, এবং 2টা নির্বাচন কিন্তু ভালো করেছে। হ্যাঁ, কিন্তু পরে গিয়া ওলট পালট করে ফেললো। আমরা যখন তার কাছে যাই, যেগুলো কি হচ্ছে, বলে যে আমি তো পারতেছি না, আপনারা আমাকে চাপ দিচ্ছেন, আমি পারতেছি না, মানে হাসিনা চাই না। তারপরে নুরুল কমিশন, এটা তো আরেকটা কি বলবো, হ্যাঁ, এটা একটা অথর্ব কমিশন। কেমনে এসব লোক চিফ হয়, ইলেকশন কমিশনার হয়? এবং তার সাথে তো আমাদের অনেক বৈঠক হয়েছে, অনেক কিছু হয়েছে, আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, পুরাটাই উল্টে যায়। আমরা বেরোলে পরে সে পুরা সরকারের লোক হয়ে কাজ করে। তারপরে কমিশন তা মনে করেছিলাম যে এর নাম কি, হ্যাঁ, হাবিবুল আওয়াল, সে একটা মেধা সম্পন্ন মানুষ, খুব ভালো ক্যারিয়ারের ছেলে, প্রশাসনিক তারও দক্ষতা ছিল। আমরা মনে করছি অন্তত এই ব্যাপারটা হয়তো সে কিছু করতে পারে। খুব হইচই করলো, এই করলো, ওই যে আপনার গাইবান্ধার একটা নির্বাচন সে বাতিল করে দিল, বাস, এরপর থেকে আর কিছুই করতে পারলো না, একটা অথর্ব কমিশন করে বানিয়ে দিই। এখন এইসব সবাইকে আমি বলবো 2014, 2018 এবং 2024-এ যে কমিশনগুলো ছিল প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। আপনি জানেন কিন্তু পিঠাপুলির উৎসব,
হাসিনা জিতার পরে একচেটিয়াভাবে অন্যায়ভাবে প্রত্যেক নির্বাচন কমিশন অফিসে বিরাট বিরাট পিঠা উৎসব করেছে, থানাতে পিঠা উৎসব করেছে, এসপি অফিসে পিঠা উৎসব, এগুলো আমরা দেখিনি। নোংরামে গণভবনও পিঠা উৎসব করেছে, আমরা যাই না, আমাদের দাওয়াত করেছিল, তোমার পিঠা উৎসবে আমরা যাব না, তাই না? তো এগুলো আমরা ফেস করে আসছি। এখন নতুন করে যদি কেউ এগুলো করার চেষ্টা করে এবং এত বড় একটা গণ অভ্যুত্থান এবং 15 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জাতি এখন যে পর্যায়ে চলে গেছে, ভবিষ্যতে যদি কোনো অন্যায় অবিচার এই বাংলাদেশে হয় তার যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। আপনারা বলছেন যে পদক্ষেপ নিতে হবে, এই সংস্কার কমিশনও এই সুপারিশ করেছেন, কিন্তু বর্তমান ইসি তো এটারই দ্বিমত করলেন। তাহলে কি 54 বছরে যে নির্বাচন কমিশনগুলো ছিল তাদের মতোই এই বর্তমান কমিশনও জবাবদিহিতার বাইরে থাকতে চায়? ওনার এই বক্তব্যটা খুব প্রিমেচিউর হয়ে গেছে, আরেকটু অপেক্ষা করার দরকার ছিল। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হোক, ওখান থেকে কী ধরনের আলোচনা আসে, হয়তো উনি যা বলতে চাচ্ছেন সেটা হয়তো আমাদের মুখ থেকেও আমরা বলতাম, কিন্তু হঠাৎ করে উনি রিয়েক্ট করলে তাহলে কী হবে? পুলিশ বিভাগ বলবে যে এই সংস্কার আমি মানি না, প্রশাসন সংস্কারও একই হবে। এখন বিচার বিভাগের বিচারপতিরা বলে যে আপনারা যে সংস্কারের প্রস্তাব আসছে না, সুপ্রিম কোর্ট এটা মানে না, গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট। তারা সুতরাং এগুলো ভালো লক্ষণ না। আর আমার কর্তব্য একটু কম কথা বলেন, অতি কথনে আমাদের অতীতে অনেক নষ্ট হয়ে গেছে ভালো ভালো অফিসার, ভালো নির্বাচন কমিশন। আরে রব সাহেব একটা ইলেকশন করলো না 91 সনে, হ্যাঁ, সবাই তো আমরা একটা গ্রহণ করলাম, যদিও শেখ হাসিনা বললো, কামাল সাহেব চিঠি লিখলো যে নির্বাচনটা মেনে নেন, হ্যাঁ সুন্দর নেই, যদিও কামাল সাহেব 2 সিটে হেরে গেছে, তারপরে শেখ হাসিনা তাকে তো কি অপমানজনকভাবে ইয়ে করলো, প্রেসিডিয়াম মেম্বার থেকে উপদেষ্টাতে নিয়ে গেল, একটা চিঠি দিয়েছিল তখন যে এটাকে সুষ্ঠু বলা যায়। উনি বলে যে না, আপনার সাথে না, এবং এই রব সাহেবের কথা বলছে, উনি তো প্রয়াত হয়েছে, মাগুরার ইলেকশনটা উনি কন্ট্রোল করতে পারলেন না কেন? হ্যাঁ, ওনারা বললেন যে ভাই আপনি এত বড় বড় শক্ত শক্ত কাজ করলেন, কিন্তু ওইটাতে গিয়ে বলে এটা, তারপরে তো একইভাবে মিরপুরে তেজগাঁতে ওগুলো একই হলো, ফালুর ইলেকশন টেলেকশন এগুলো আমরা জানি। সুতরাং এগুলো আমরা অতীতে যারা কাজ করেছি কেউ কিন্তু বিতর্কের ঊর্ধ্বে না। তবে আমরা এই সেশনের কথা কেন আমরা বলি, হ্যাঁ, আরও তো কত সেশন চলে গেছে, কিন্তু ওই একজন ব্যক্তি যে সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল, তো সেরকম একটা সেশন আমরা পাই না কেন? আমরা কেন একজন মহাতির মোহাম্মদ পাই না, সিঙ্গাপুরের ওই লিনের মতো কেন একজন নেতা পাই না? এগুলো আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই লেভেলের মানুষগুলো আমরা তৈরি করতে পারি নাই। যারা তৈরি হয়েছিল রোল মডেল আমাদের দৃষ্টিতে, কিন্তু তাদেরকে এই রাজনৈতিক সরকারগুলো নষ্ট করে ফেলেছে, তাদের মেধাটাকে তারা ভুল পথে বিপদগামী করেছে, এটাই হলো সমস্যা। জি, বলছি আমরা একটু জেসমিন টুলি আপনার কাছে খুব সংক্ষেপে একটি বিষয় জানতে চাই, খুব সংক্ষেপে উত্তরটি দিবেন। সেটি হচ্ছে যে যেসব সংস্থা বা দপ্তরকে নিয়ে সংস্কার করার প্রস্তাব বা পদক্ষেপ নেওয়া হয়েছিল তাদের সুপারিশগুলো সব এসেছে এবং প্রথম দপ্তর হিসেবে ইসি এটিকে আপত্তি জানালো, বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? আমি একটা ব্যক্তিগতভাবে এটা বুঝি যে আসলে ইলেকশন কমিশনের অপেক্ষা করা দরকার ছিল। রাজনৈতিক দলগুলোর সাথে যেহেতু বসছে সরকার, এবং রাজনৈতিক দলগুলো কোন কোন পয়েন্টে ঐকমত হলো সেটাই তো আসলে সংস্কার, যেগুলো ঐকমত হবে, তা যে কোন কোন পয়েন্টে ঐকমত হবে তারা কি বলছে সেইটুকু পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। মানে এত আগে কমিশন এগুলো নিয়ে কাজ না করলে, কথা না বললে মনে হয় ভালো হতো। আমি তাই ব্যক্তিগতভাবে তাই মনে করি। জি, আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের কথা হচ্ছে, সংস্কার প্রস্তাবনা নিয়ে ইসির ভিন্নমত। আরও একটি বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরছি, আরও আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে সংস্কার প্রস্তাবনা নিয়ে ইসির ভিন্নমত। এই প্রসঙ্গে আমার সাথে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি এবং আছেন গণফোরামের সভাপতি পরিষদের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা আলোচনায় ফিরে যেতে চাই। জেসমিন টুলি, আপনার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ঘিরে তথ্য পাচারের ভয়াবহ অভিযোগ আছে, এই প্রক্রিয়াটি কার কাছে থাকবে সেটি নিয়েও বিতর্ক আছে, দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এই সব সমস্যা সমাধানের জন্যই কি আপনারা আলাদা কমিশনের কথা বলছেন? আসলে আলাদা কমিশনের কথা ঠিক তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে কথা কিন্তু সংস্কার কমিশন বলেনি, বলেছে এটাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে 7 বছর থেকে 7 বছর পরে এই জিনিসটাকে আলাদা কমিশনের কাছে যদি প্রয়োজন মনে হয় তাহলে যাবে। তার মানে ইলেকশন কমিশনের কাছে যেটা জাতীয় পরিচয়পত্র আছে, ইলেকশন কমিশনে কিন্তু ইতিমধ্যে তাদের ম্যান পাওয়ার
যথেষ্ট দক্ষ ম্যান পাওয়ার গড়ে উঠেছে, তাদের লজিস্টিক আছে, এবং এটা ইলেকশন কমিশন করেছে যে ভোটার তালিকার পর বাই প্রোডাক্ট হিসাবে জাতীয় পরিচয়পত্র করেছে। পৃথিবীর অনেক কোনো দেশেই মানে খুব দু একটা দেশ ছাড়া নির্বাচন কমিশনের কাছে জাতীয় পরিচয়পত্র থাকে না, এটা ঠিক। কিন্তু এটা যেহেতু বাংলাদেশে ইলেকশন কমিশনের কাজটা করেছে, ইলেকশন কমিশনের কাছে থাকতে কিন্তু কোনো সমস্যা ছিল না বা হয়নি। মাঝখানে এই লাস্ট সরকার কিন্তু আইনের মধ্যে সংশোধন করে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছিল। ঠিক ওই পর্যায়ে কিন্তু দেখেন এই তথ্য পাচার হওয়া, তথ্য বিক্রি হওয়া, এই অভিযোগগুলো উঠেছে। ইলেকশন কমিশনের কাছে থাকাটা নিরাপত্তি ছিল। এবং আমার কাছে মনে হয় যে আমাদের দেশে দলীয় সরকার মানে আমাদের রাজনীতির দলের সরকারগুলো মন মানসিকতা যেরকম, যদি এটা দলীয় সরকারের অধীনে চলে যায় এটা কিন্তু রাজনৈতিকভাবে অ্যাবিউজড হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়। আর জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকা দুটা কিন্তু খুবই সম্পৃক্ত, একটা অন্যের সাথে সম্পূরক একেবারে। মানে ভোটার তালিকার তথ্য থেকে জাতীয় পরিচয়পত্র, হ্যাঁ ভবিষ্যতে একদম নিউবর্ন বেবি থেকে সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার থাকবে, যে হ্যাঁ 16 বছরে এসে তারা হয়তো তাদের বায়োমেট্রিকটা দিবে, এরকম মানে চেঞ্জ হবে এবং সংখ্যাও অনেক বাড়বে। যদি আমরা পুরো নাগরিকদের দিতে চাই 18 থেকে 18 কোটি, তখনই বর্তমানে 18 থেকে 19 কোটি মানুষ, তার মানে এত বিশাল একটা কর্মযোগ্য ইলেকশন কমিশনের কাছে মনে করেছে যে তারা এটা তাদের জন্য অনেক বেশি কষ্টকর হবে এত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে নির্বাচন কমিশনের কাছে জাতীয় পরিচয়পত্র নিরাপদ, এবং এর জন্য আলাদা পয়সা কেন আবার নতুন করে খরচ করতে হবে, আবার নতুন করে জনবল তৈরি করতে হবে, অবকাঠামো তৈরি করতে হবে, মেশিনারিজ করবে, এটা তো বিশাল আবার একটা খরচের ব্যাপার। কি দরকার? ইলেকশন কমিশনের কাছে আসছে, দেখো ওয়েট করো, যেটা আমরা সুপারিশ করেছি ঠিক ওয়েট করে 7-8 বছর পর এটা থাক, তারপরে যদি প্রয়োজন মনে হয় যে না ইলেকশন কমিশনের কাছে এটা অতিরিক্ত বার্ডেন মনে হচ্ছে বাইরে, তখন তুমি আলাদা স্বাধীন একটা কমিশন করে আলাদা স্বাধীন সংস্থা করে তখন জাতীয় পরিচয়পত্র। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে এখনই জাতীয় পরিচয়পত্র না, এটা তো ঠিক না। এটা কোনো অবস্থাতে এর আগে সরকারও তাই করেছে এবং বর্তমান সরকারের অবস্থা তাই দেখা যাচ্ছে, পরিবর্তন কিছু হয়নি। কেন ইলেকশন কমিশনের কাছ থেকে কেন জাতীয় পরিচয়পত্র সরাতে হবে? মানে কারণটা তো থাকতে হবে, যে কারণটা এমন হতে পারে যে ইলেকশন কমিশনে থাকাতে খরচ বেশি হচ্ছে, তা তো না, বরং আরও খরচ কম হচ্ছে। আর নতুন কোনো জায়গা করলে আরও আর্থিক সংশ্লিষ্টতা বাড়বে, নতুন তোমার জনবল আসবে এবং এটাকে রাজনৈতিক দলগুলো তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। তো এগুলো থেকে তো মুক্ত আছে, তো ভালো, তা কেন সরানো লাগবে আমার মাথায় আসছে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে আগের সরকার থেকে এই জাতীয় পরিচয়পত্র বর্তমানে কোনো রকম আলাদা কোনো দেখতে পাচ্ছি না আচরণ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি শুনলেন আপনার সহযোগের কথা। ভোটার তালিকা ব্যবস্থাপনা এবং আলাদা কমিশনের কাছে জাতীয় পরিচয়পত্র দায়িত্ব হস্তান্তর, এই ব্যাপারে নির্বাচন কমিশন যে আপত্তি করছে আপনি সেটিকে কিভাবে দেখছেন? না, আমরা তো একমত। কেন ভাই, এটা 2008 সনে তারা একটা বিশাল কর্মযজ্ঞ করেছে, এই প্রথমবার বাংলাদেশে উনি সম্পৃক্ত ছিল এবং সেনাবাহিনী পরিপূর্ণ সহযোগিতা করেছে। নির্ভুল ভোটার তালিকা হয়েছে, কোনো গোজামিল ছিল না। তার আগে তো 40 লক্ষ ভুয়া ভোটার ছিল আব্দুল আজিজের কমিটিতে, সেটা আমরা আন্দোলন সংগ্রাম করে বাদ দিলাম। আজিজ সাহেবকে পদত্যাগে বাধ্য করলাম আন্দোলন। তো এখন আবার এই নতুন করে এইসব চক্রান্ত করার তো কোনো দরকার হয় না। হ্যাঁ, খামাখা এটা শেখ হাসিনার একটা কূটকৌশল ছিল, দীর্ঘস্থায়ী ক্ষমতা 2041 সন পর্যন্ত থাকার যে অভিলাষ, সেটা আরেকটা সাইড আর কি। একটা তো নির্বাচন কমিশনের মাধ্যমে যা যা পারছে তো করছেই, সমস্ত নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচন হয় নাই, জবরদস্তিমূলক। উপজেলাতে সব কিছুই তার লোক নির্বাচিত হয়ে আসছে এবং এখানে একটা সাক্ষী গোপালের মতো নির্বাচন কমিশন ছিল এবং অথর্ব বানিয়ে রাখছে সবাই। এখন আবার এটাকে নিয়ে টানা উনি করেছে, কেন এই সরকার এটা করে? আরে ভাই, আপনি তো নিরপেক্ষ সরকার, আপনি কোনো রাজনৈতিক সরকার, আপনার এত দায়িত্ব নেওয়ার দরকারটা কি? সুতরাং যেটা জনগণ ভালো মনে করছে, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, আমরা সবাই মিলে এক ব্যক্তি বলছি এই জায়গাটাতে হাত দিয়েন না। এখানে আপনি দরকার হলে সেনাবাহিনী আমাদের, তারা যথেষ্ট দক্ষ এবং এখনও তো তারা পাসপোর্টের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতেছে না। এই যে ডিজিটাল পাসপোর্ট আছে, ই পাসপোর্ট চালু হয়েছে, তো ওদের হাতে দিলে তো আমরা সবাই একটা স্বস্তি করি, অনুভব করি। তারপরে আপনার টাকা পয়সার বিষয় আছে। আরে ভাই, আপনি যে ওই যে ইয়েতে মেশিনে চলে গেলেন, কি মেশিন এটা? ইভিএম ইভিএম করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন।
সমস্ত মেশিনগুলো আইনে নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা যায় না। আবার সেখানেও আপনি কত নম্বরে হয়েছে, আমি তো ইভিএমে ইলেকশন করেছি ঢাকা 6-এ, সেখানে তো দেখছি কি অবস্থা। ইভিএমের নামে মানুষের সাথে প্রতারণা, এক জায়গায় টিপ দিলে আরেক জায়গায় ভোট চলে যাচ্ছে, এগুলো তো আমরা চোখের সামনে দেখেছি, এবং সেগুলো রাতে কারবার সেরে ফেলেছে। তো সুতরাং এক একটা প্রজেক্ট আনে, এগুলো লাভজনক, মানে কি বলে এটাকে, দুর্নীতি করার জন্য এইসব প্রজেক্ট হয়েছে। নির্বাচন কমিশনে যে হারে দুর্নীতি করেছে অতীতেরগুলো আপনি জানেন, এক একটা কর্মশালাতে আরেকটি প্রশ্নের উত্তর নিতে চাই মানে সবাই। খুব সংক্ষেপে আমি অল্প বাক্যে উত্তরটি জানতে চাই। জেসমিন টুলি, এবার প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে বেশ আগ্রহ দেখাচ্ছে নির্বাচন কমিশন, বিষয়টিকে কিভাবে দেখছেন? খুব সংক্ষেপে বলবেন। আসলে প্রবাসী ভোটারদের এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, কারণ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যে আমি ভোট দিতে চাই প্রবাসে থেকে, এবং কত দেশে কত সংখ্যক আছে এই রেজিস্ট্রেশনটা, বা কারা করতে চায়, করার পর তখন তাদের, এবং এটা পাইলটিং করতে পারে। এবার একটা ছোট্ট করে একটু পাইলটিং করে দেখতে পারে। এবং আমি যেটা করি যে পোস্টাল ব্যালট যেটা করা যায় সেটাকে সহজীকরণ করা, এবং এখনই অনলাইনে যাওয়াটা ঠিক হবে না। অনলাইনে যাওয়ার পর যদি, বা প্রক্সি ভোটিংয়ে যেটা বলা হয়েছে ইলেকশন করেছে, প্রক্সি ভোটিং কোন দেশে চলে? যে দেশে মানুষের নৈতিকতা অনেক উন্নত নৈতিকতা অনেকই তাদের, আমাদের নৈতিকতা ঠিক ওই পর্যায়ে এখনো যায়নি। এখন প্রক্সি ভোট দেওয়া মানে পুরো নির্বাচনটাকে আবার প্রশ্নবিদ্ধ না। আমি একটু এই প্রসঙ্গে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে 2 বাক্যে উত্তর জানতে চাই। প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটিং সিস্টেম কতটা কার্যকর হবে বলে মনে করেন? আপনার সহালোচক। শুনেন, এই দাবিটা দীর্ঘদিনের, আমরাও এটা নিয়ে অনেক সেমিনার মিছিল মিটিং করেছি, প্রবাসীরা ওরাও করেছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর উপর। সুতরাং ইমিডিয়েটলি তাদের ভোটাধিকারটা আনা হোক, এবং যেহেতু এখন ডিজিটাল সিস্টেম নানান পদ্ধতিতে এটা সহজীকরণ যায়, উনি বলছেন প্রক্সি ভোটও দেওয়া যেতে পারে বা পোস্টাল ব্যালট দিতে, সেটা আপনারা বিবেচনা করবেন। তো আমি এইটাকে এই বছর থেকে যেন কার্যকরী হয় সেটা আমি আশাবাদ ব্যক্ত করছি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং জেসমিন টুলি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংস্কার কমিশনগুলোর প্রস্তাব বা সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হোক, পাশাপাশি সংস্কার করতে চাওয়া সংস্থা বা দপ্তরগুলো সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করুক, এমন প্রত্যাশা শেষ করছি আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।